প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থী, অনলাইন শিক্ষা করে তোমাদের সাথে আজকে আমার রসায়ন ক্লাস। আশা করব সবাই জয়েন করবে। এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের সাথে আমি দশম অধ্যায়ে আলোচনা করে চলছিল যে দশম অধ্যায়ে আমরা বেশ কিছু জিনিস জেনে ফেলেছি। আমরা গত ক্লাসে ধাতুর বিজারণ পদ্ধতিগুলো জেনেছিলাম, আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ সম্পর্কে জেনেছিলাম। ধাতুর সক্রিয়তা সিরিজের উপর দিকে ধাতুগুলোকে যে পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করানো হয়, তারপরে যে পদ্ধতিতে তাদেরকে বিজারণ করানো হয়, কার্বন বিজারণ করা হয়, ততটুকু পর্যন্ত জেনেছিলাম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে জিনিসগুলো জানবো, ধাতু সক্রিয়তা সিরিজ বা ধাতু নিষ্কাশনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ, বিশেষ গুরুত্বপূর্ণ আমি বলবো, অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে কার্বন বিজারণ, স্ববিজারণ পদ্ধতি। আজকে আমরা সেই স্ববিজারণ পদ্ধতি সম্পর্কে জানবো। আর এই স্ববিজারণ পদ্ধতিতে যে যে মৌলগুলো তড়িৎ বিশ্লেষণ করে, তার মধ্যে থেকে আমরা কপারে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে জানবো। এছাড়া আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানবো, সেটি হচ্ছে ধাতুর বিশুদ্ধকরণ পদ্ধতি কিভাবে করা হয়। বলতে পারো ধাতু নিষ্কাশনের আজকে আমরা শেষ অংশে চলে এসেছি। এরপরে হয়তো আমরা একটা বা দুটো ক্লাস করবো ধাতু নিষ্কাশনের উপরে। আমি বলবো তুলনামূলক আজকের পার্টটি, আজকের লেসনটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি অংশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা মূল বিষয়বস্তুতে চলে আসি। আমরা কি জানবো আজকে? আমরা জানবো স্ববিজারণ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। তোমরা আজকের পার্ট থেকে স্ববিজারণ পদ্ধতিকে ব্যাখ্যা করতে পারবে। নাম্বার 2, ধাতু বিশুদ্ধকরণ পদ্ধতিগুলো ব্যাখ্যা করতে পারবে। তোমরা দশম অধ্যায়ে ধাতু সক্রিয়তা সিরিজের পরে আমাদের কার্বন বিজারণ আর অ্যামোনিয়াম ধাতু নিষ্কাশনের পরে যে অংশটি আছে, সেখানে গেলে আজকে তোমরা আজকের পার্টটি পেয়ে যাবে। তাহলে আমি আর কথা বাড়াবো না, আমি মূল বিষয়বস্তুতে চলে আসছি। আমাদের বিষয়বস্তু ছিল স্ববিজারণ। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই খাতায় হেডিং দাও স্ববিজারণ। শিক্ষার্থী, স্ববিজারণ পদ্ধতিতে বোঝা যাচ্ছে যে যে ধাতু এই বৈশিষ্ট্য দেখাবে, সে বাইরে থেকে অন্য কোনো বিচারক নেবে না। সে বাইরে থেকে অন্য কোনো দ্বারা তাকে অন্য কোনো বিচারক আমাকে যোগ করতে হবে না। সেই ধাতু নিজেই বিচারক হিসেবে কাজ করবে। বুঝা গেল? ধাতু নিজেই কি হিসেবে কাজ করবে? বিচারক হিসেবে কাজ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা স্ববিজারকের সংজ্ঞাটা লিখি। স্ববিজারক কারা বা স্ববিজারক বলতে কি বোঝায়, একদম সূক্ষ্মভাবে সংজ্ঞাটা লিখি। তোমরা জানো যে আমরা জ্ঞান এবং অনুধাবন কোর্স, জ্ঞানমূলক কোর্সে যদি কোনো ভুল শব্দ চয়ন করি, যে শব্দে সংজ্ঞাটি পরিবর্তন হবে, সেক্ষেত্রে আমরা কোনো মার্কস পাবো না। টিচার সেক্ষেত্রে পূর্ণ নাম্বার কাটার স্বাধীনতা রাখে, পূর্ণ নাম্বার কাটার অধিকার থেকে যায়। তাই আমরা সংজ্ঞাগুলো চাবো শুদ্ধ করে লিখতে। তাই আমি তোমাদেরকে এখন বোর্ডে সংজ্ঞাটি লিখে দিচ্ছি। আমার সংজ্ঞাটি কি হবে? সক্রিয়তা সিরিজে নিম্নের দিকে অবস্থিত সক্রিয়তা সিরিজে কম সক্রিয় ধাতু সমূহকে এদের অক্সাইড থেকে, কি বললাম? সক্রিয়তা সিরিজে, শিক্ষার্থীরা তোমরা সমীকরণের সংখ্যাটা লিখো। সক্রিয়তা সিরিজে কম সক্রিয় ধাতু সমূহ, কম সক্রিয় ধাতু সমূহ, কম সক্রিয় ধাতু সমূহকে সক্রিয়তা সিরিজে কম সক্রিয় ধাতু সমূহকে কোন বিজারক যোগ না করে, কোন সমূহের কম সক্রিয় ধাতু সমূহকে তাদের অক্সাইডকে, কম সক্রিয় ধাতু সমূহকে অক্সাইডকে কোনরূপ বিজারক যোগ না করে, কোন বিজারক অক্সাইডকে কোন বিজারক যোগ না করে কেবলমাত্র উত্তপ্ত করে, শুধু উত্তপ্ত করে, শুধু বিজারক না করে, যোগ না করে, শুধু উত্তপ্ত করে ধাতু নিষ্কাশন করাকে স্ববিজারণ বলে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা দেখো স্ববিজারণ পদ্ধতিটি কারা দেখো। তুলনামূলক সক্রিয়তা সিরিজে নিজের দিকে অবস্থিত, সক্রিয়তা সিরিজে কম সক্রিয় ধাতু সমূহ, সক্রিয়তা
এখানে কতগুলো করতে পারো নিচের দিকে অবস্থিত নিচের দিকে অবস্থিত নিচের দিকে অবস্থিত অক্সিজেন ধাতু সমূহের অক্সাইডকে কোনো বিজারক যোগ না করে শুধু উত্তপ্ত করে ধাতু নিষ্কাশন করাকে বলা হচ্ছে কি স্ববিজারণ পদ্ধতি। আমি আগে বলেছিলাম প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে জ্ঞানমূলক প্রশ্নগুলোর অ্যান্সার দিব আমরা এমন কোনো শব্দ চয়ন করতে পারবো না যাতে করে সেটা ভুল হয়। তাই তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তোমরা এই টাইপের সংখ্যাগুলো বারবার মুখস্থ লিখবে। তাই তোমাদেরকে আমি লিখে দিয়েছি, তোমরা মেন বইতেও স্ববিজারণ অংশটি যেখানে শুরু হয়েছে কপার নিষ্কাশন সম্পর্কে সেখানে অল্প করে পড়লে তোমরা এই সংখ্যাটি ওখানেও পাবে, আমি তোমাদের জন্য গুছিয়ে বোর্ডে লিখে দিয়েছি। এখন প্রিয় শিক্ষার্থীরা জানার বিষয় হচ্ছে এই স্ববিজারণ পদ্ধতিটি কারা কারা দেখায়। মূলত কপার, মার্কারি এবং সিলভার এরা এই স্ববিজারণ পদ্ধতি দেখায়। কাদের কথা বললাম? কপার, মার্কারি এবং সিলভার। তোমরা মেন বইতে দেখবে সিলভারের স্ববিজারণের যে বিক্রিয়াটি আছে, সিলভার না, মার্কারি ধাতুর স্ববিজারণের বিক্রিয়াটি দেখবে তোমাদের গাইডটা মেন বইতে স্ববিজারণের বিক্রিয়াটি সুন্দর করে দেওয়া আছে। আমি তোমাদের সাথে আজকে বিশুদ্ধকরণ পদ্ধতির সাথে সাথে কপার ধাতুর স্ববিজারণ এবং কপার ধাতু কিভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আমরা পুরোপুরি বিশুদ্ধ কপার ধাতু পাবো সেই অংশটি নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী কি বললাম, স্ববিজারণের সংখ্যার পর আমি তোমাদের সাথে যে অংশটি নিয়ে আলোচনা করবো একই সাথে কপার ধাতু নিষ্কাশন এবং কপার ধাতু স্ববিজারণ বিক্রিয়াটি তোমাদের সাথে আমি বোর্ডে আলোচনা করবো। তাহলে তোমরা স্ববিজারণের সংখ্যাটি লিখে ফেলো। আমি একই সাথে ধাতু বিশুদ্ধকরণ এবং কপার ধাতুর নিষ্কাশন পদ্ধতিটি আলোচনা করবো। পরবর্তী ধাপে আমরা আসি ধাতু বিশুদ্ধকরণ। তাহলে আমাদের পরবর্তী ধাপ ছিল কি ধাতু বিশুদ্ধকরণ। আমি আগে বললাম ধাতু বিশুদ্ধকরণ বুঝাতে গিয়ে আমি তোমাদের সাথে কপারের স্ববিজারণের পুরো বিক্রিয়াটা এবং কপার ধাতু নিষ্কাশন পদ্ধতিটিও আলোচনা করে দিব। আমি শিক্ষার্থীরা লিখে নাও। এবার তোমরা খাতা হেডিং দাও ধাতু বিশুদ্ধকরণ। ধাতু বিশুদ্ধীকরণ এবং কপার নিষ্কাশন। আমি তোমাদের সাথে একই সাথে দুটি জিনিস আলোচনা করব, কারণ আমাদের মার্চের শেষের দিকে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের প্রস্তুতিমূলক পরীক্ষার সময় চলে আসছে, তাই তোমাদের সাথে আমি দুটি বিষয় একই সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, কপার ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমাদের কপারের একটা অন্যতম উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ আকরিক হচ্ছে চালকোসাইট। কি বললাম? কপারের একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ আকরিক হচ্ছে চালকোসাইট। নামটা হচ্ছে চালকোসাইট, যার সংকেত হচ্ছে CuS। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের কপার ধাতুর অন্যতম একটি আকরিক হচ্ছে চালকোসাইট এবং যার সংকেত হচ্ছে CuS। এখন আমরা যে চালকোসাইটটিকে পেয়ে থাকি এই চালকোসাইটটি আমরা তোমাদের সাথে আমি প্রথমে ধাতু নিষ্কাশন আলোচনা করেছিলাম, সেখানে আমাদের চৌম্বক দ্বারা পৃথকীকরণ ছিল, তেলফেনা ভাসমান পদ্ধতি ছিল। এরকম যেহেতু এটি সালফার সমৃদ্ধ একটি আকরিক, তাই এই ক্ষেত্রে প্রথমে কি করা হয়? তেলফেনা ভাসমান পদ্ধতি প্রয়োগ করা হয়। তেলফেনা ভাসমান পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে এখান থেকে যাবতীয় অপদ্রব্যগুলো দূরীভূত হয়ে যায়। চালকোসাইটে যে পরিমাণ অপদ্রব্য থাকে সেগুলো দূরীভূত হয়ে যায়। তাহলে আমি কি পদ্ধতিটা করব? আমি এখানে তেলফেনা ভাসমান পদ্ধতিটা লাগাবো। তেলফেনা ভাসমান পদ্ধতি। এই পদ্ধতিটা করার পর আমার এখান থেকে কি হবে? আমার চালকোসাইট থেকে অপদ্রব্যগুলো দূরীভূত হবে। আমি সংক্ষেপে দেখাচ্ছি একদিকে অপদ্রব্য দূরীভূত হবে প্লাস আমি আবার সেই চালকোসাইটকে পাবো CuS। অপদ্রব্য দূরীভূত হয়ে আমি পুনরায় এই জগৎটিকে পাবো। এখন এটি পরবর্তীতে তাপজারণ প্রক্রিয়া করানো হবে। প্রথমে তাপজারণ, পরবর্তীতে তার নিজের সাথে বিক্রিয়া করে আমরা কি পাবো? কপার যৌগ পাবো। আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা ছিল নাম্বার 1 ধাপ। প্রথমে যে তেলফেনা ভাসমান পদ্ধতি প্রয়োগ করা হয় এটা হচ্ছে 1 নম্বর ধাপ। 2 নম্বর পদ্ধতিতে নিউটু কপার সালফাইড বা চালকোসাইটে CuS চালকোসাইটকে
CuS চার্কোসাইটকে তিনজন অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হবে তাপ জারণ। এই তাপ জারণের মাধ্যমে আমরা কি পাবো? আমরা কিউপ্রাস অক্সাইড নামে একটি যৌগ পাবো। কি পাবো? কিউপ্রাস অক্সাইড CuO এবং সালফার ডাই অক্সাইড পাবো। এই শিক্ষার্থী কি করলাম? আমাদের চার্কোসাইটকে প্রথমে আমরা তেলফেনা ভাষণ পদ্ধতি প্রয়োগ করব। তেলফেনা ভাষণ পদ্ধতির পরে এই প্রাপ্ত কপার সালফার যৌগটাকে বা চার্কোসাইট যৌগটাকে তাপ জারণের মাধ্যমে যখন বিক্রিয়া করানো হয় তখন ওই যৌগ থেকে আমরা পাবো কিউপ্রাস অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড। এই প্রাপ্ত কিউপ্রাস অক্সাইড পুনরায় আবার নাম্বার 2 স্টেপ দ্বিতীয় ধাপে প্রাপ্ত কিউপ্রাস অক্সাইড CuS আবার পুনরায় চার্কোসাইটের সাথে কিউপ্রাস অক্সাইড বিক্রিয়া করে কপার ধাতু উৎপন্ন করবে এবং পাশাপাশি সালফার ডাই অক্সাইড উৎপন্ন করবে। এখানে 6 অণু কপার ধাতু এবং সালফার ডাই অক্সাইড কপার ধাতু 6 অণু কপার ধাতু এবং সালফার ডাই অক্সাইড উৎপন্ন করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা কি বললাম? আমাদের কপার ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ একটি আকরণ হচ্ছে চার্কোসাইট। ওই চার্কোসাইটকে প্রথমে যখন আমরা তেলফেনা ভাষণ পদ্ধতি প্রয়োগ করব কপার থেকে অপদ্রব্যগুলো দূরীভূত হয়ে যাবে। প্রাপ্ত অপদ্রব্যগুলো দূরীভূত হওয়ার পরে আমরা কপার সালফার যৌগের মধ্যে তাপ জারণ হবে। তাপ জারণ করার ফলে আমরা কিউপ্রাস অক্সাইড পাবো এবং সালফার ডাই অক্সাইড পাবো। প্রাপ্ত কিউপ্রাস অক্সাইডকে আবার যখন কপার সালফার দ্বারা বিক্রিয়া করানো হবে আমরা 6 অণু কপার পাবো এবং সালফার ডাই অক্সাইড পাবো। কিন্তু এই 6 অণু প্রাপ্ত কপার অক্সাইডটি হচ্ছে আমাদের পুরোপুরি বিশুদ্ধ ধাতু না। এই প্রাপ্ত অক্সাইডটি হচ্ছে 98% পরিমাণ বিশুদ্ধ। কি বললাম? আমরা বিজারণ প্রক্রিয়ায় যে কপার ধাতুটি পেয়ে থাকি প্রাপ্ত বিজারণ প্রক্রিয়ায় অথবা কপার ছাড়াও আমরা কার্বন বিজারণ বলো স্ববিজারণ বলো যে বিজারণ প্রক্রিয়া আমরা যে ধাতুগুলো পেয়ে থাকি এই ধাতুগুলো পুরোপুরি বিশুদ্ধ হয় না। কি বললাম? আমরা বিজারণ প্রক্রিয়ায় সেটা কার্বন বিজারণ হোক স্ববিজারণ হোক এই পদ্ধতিতে আমরা যে যৌগগুলো পেয়ে থাকি যে ধাতুগুলো পেয়ে থাকি তারা পুরোপুরি বিশুদ্ধ নয়। তাই এই ধাতুগুলোকে আমাদের পুনরায় কি করা হবে? আবার বিশুদ্ধকরণ করতে হবে এবং কপারের ক্ষেত্রে বা অন্য যৌগের ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করব। তাহলে এই পদ্ধতিতে আমরা যে কপারটি পাচ্ছি এই কপারটি হচ্ছে 98% বিশুদ্ধ। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে 98% বিশুদ্ধ ধাতু নিয়েই আমরা সীমাবদ্ধ থাকবো না বা আমরা সন্তুষ্ট থাকবো না বা প্রযুক্তি কখনো সন্তুষ্ট থাকবে না। তাই এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমরা পুরোপুরি বিশুদ্ধ ধাতু কিভাবে পাবো বিজ্ঞানীরা সেই অনুসন্ধান করে আসছে। আমরা এখন জানবো এই 98% বিশুদ্ধ কপার ধাতু থেকে কিভাবে আমরা 100% বিশুদ্ধ কপার ধাতু পাবো। তাই আমি প্রথমে বলেছি তোমাদের সাথে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ এবং কপার নিষ্কাশন। শিক্ষার্থী আমি প্রথমে বলেছি আমাদের বিষয়বস্তু ছিল ধাতু বিশুদ্ধকরণ এবং কপার নিষ্কাশন। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা যে বিশুদ্ধকরণ পদ্ধতিতে বিজারণ পদ্ধতিতে যে যৌগ পেয়ে থাকি এখানে নানা রকম অপদ্রব্য থেকে যায়, নানা রকম খনিজ মল থেকে যায়। বুঝা গেছে? কি বললাম? নানা রকম অপদ্রব্য দূর করার পরও এই ধাতুতে বিজারণ পদ্ধতিতে প্রাপ্ত ধাতুতে নানা রকম খনিজ মল থেকে যায়, নানা রকম অপদ্রব্য থেকে যায়। এখন এই খনিজ মল দূর করার জন্য আমরা কি করব? আচ্ছা, খনিজ মল জিনিসটা কি? খনিজ মল হচ্ছে ধাতুতে কার্বন বিজারণ পদ্ধতিতে থাকার পরে কিছু অপদ্রব্য থেকে যাবে, এগুলো মূলত হচ্ছে আমাদের খনিজ মল। এখন এই খনিজ মলকে আমরা কিভাবে দূর করবো? প্রিয় শিক্ষার্থী আমার খনিজ মলটি যদি ক্ষারীয় হয় তাহলে সেক্ষেত্রে আমি বিগালক যোগ করতে হবে। তাহলে খনিজ মল দূরীভূত করার জন্য নিষ্কাশনকৃত ধাতুতে বা ধাতু নিষ্কাশন প্রক্রিয়ায় কি যোগ করা হয়? বিগালক যোগ করা হয়। আমি কথাটি আবার তোমাদেরকে রিপিট করছি। ধাতু নিষ্কাশন প্রক্রিয়ায় খনিজ মল দূরীভূত করার জন্য বিগালক যোগ করা হয়। যদি খনিজ মলটি অম্লীয় হয় তখন আমরা ক্ষারীয় বিগালক যোগ করব, যদি খনিজ মলটি ক্ষারীয় হয় তখন আমরা অম্লীয় বিগালক যোগ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বিগালক কি? আমরা সংজ্ঞাটা লিখব। প্রিয় শিক্ষার্থী ইম্পর্টেন্ট একটা সংখ্যা হচ্ছে বিগালক। বিগালক কি? আনসারটি হচ্ছে খনিজ মল অপসারণ করার জন্য, খনিজ মল অপসারণ করার জন্য যে
পদার্থ যোগ করা হয়, যে পদার্থ যোগ করা হয় তাকে বিগালক বলে। বিগালক বলে। শিক্ষার্থী, তাহলে খনিজ বল আমি আবার রিপিট করছি। খনিজ বল যদি অম্লীয় হয় আমার বিগালক হবে ক্ষারীয়, খনিজ বল যদি ক্ষারীয় হয় আমার বিগালক হবে অম্লীয়। তাহলে আমার বিগালক খনিজ বল ক্ষারীয়, আমার অম্লীয় বিগালককে অম্লীয় বিগালক হচ্ছে আমাদের অম্লীয় বিগালক হিসেবে কাকে পাবো? সিলভার ডাইঅক্সাইডকে পাবো। আমরা ক্ষারীয় বিগালক হিসেবে কাকে পাবো? আমরা ক্ষারীয় বিগালক হিসেবে পাবো কপার অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। ক্ষারীয় বিগালককে আমার ক্ষারীয় বিগালক হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানলাম আমরা কিভাবে আগে বিগালক দ্বারা ধাতুমল অপসারণ করব। ধাতুমল অপসারণ মূলত খনিজমল অপসারণ করব। তাহলে আমার ধাতুমল জিনিসটা কি? আমার ধাতুমল হচ্ছে বিগালক এবং খনিজমলের মিশ্রণ। কি বললাম? আমার ধাতুমল জিনিসটা হচ্ছে বিগালক যোগ খনিজ মল। বুঝে গেল? শিক্ষার্থীরা, আমাদের ধাতুমল হচ্ছে বিগালক এবং খনিজ মলের মিশ্রণ। এখন প্রিয় শিক্ষার্থী, লাস্ট যে অংশটি আমি আগে বলেছিলাম আমরা বীজাণু প্রক্রিয়ায় প্রাপ্ত কপার ধাতুটি থাকে 98% বিশুদ্ধ। পরবর্তী ধাপে আমরা সেখানে খনিজ মল বিগালক যোগ করে আমরা খনিজ মল অপসারণ করছি এবং এই ধাপে গিয়ে কি করা হবে? পরবর্তী ধাপে গিয়ে এই খনিজ মল অপসারণ করার পরে বিগালক যোগ করে ধাতুমল অপসারণ করার পরে আমরা প্রাপ্ত কপার ধাতুটিকে তড়িৎ বিশ্লেষণ করব। এই ক্ষেত্রে আমার কি হবে? আমার একটা তড়িৎ কোষ দিতে হবে। আমি প্রাপ্ত কপার ধাতুটিকে তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমার প্রয়োজন একটি তড়িৎ কোষ। শিক্ষার্থী, আমরা এখন একটি তড়িৎ কোষ আঁকবো। এই তড়িৎ কোষে আমার অ্যানোড এবং ক্যাথোড দুটি পাত থাকবে। এই পাতটি আমার কাজ করবে অ্যানোড হিসেবে, এই পাতটি আমার কাজ করবে ক্যাথোড হিসেবে। আমি বাইরে থেকে বিদ্যুৎ উৎস যোগ করবো। শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই কি তড়িৎ কোষ দেখতে পাচ্ছ? এই তড়িৎ কোষের ব্যাটারির ধনাত্মক প্রান্তটি হচ্ছে আমার অ্যানোড, আমার এই পাশে হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্ত, আমার এই পাশে হচ্ছে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত। আমার অ্যানোডে থাকবে অবিশুদ্ধ কপার। অ্যানোডে কি থাকবে? অ্যানোডে থাকবে অবিশুদ্ধ কপার, অবিশুদ্ধ কপার। ক্যাথোডে কি থাকবে? ক্যাথোডে মূলত বিশুদ্ধ কপার দিয়ে জমা হবে। তাহলে আমার ক্যাথোডে কি থাকবে? বিশুদ্ধ, এটা হচ্ছে আমার ক্যাথোড, বিশুদ্ধ কপার। শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমার তড়িৎ কোষে ব্যাটারির ধনাত্মক প্রান্ত যে পাশে যুক্ত সেটি আমার অ্যানোড, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যে পাশে যুক্ত সেটি হচ্ছে আমার ক্যাথোড। আমার অ্যানোড তড়িৎদ্বারে থাকবে অবিশুদ্ধ কপার, আমার ক্যাথোড তড়িৎদ্বারে থাকবে বিশুদ্ধ কপার। এখন দ্রবণ হিসেবে এখানে আমি কি ব্যবহার করব? এখানে দ্রবণ হিসেবে আমি কপার সালফেট যোগ করব। শিক্ষার্থী, আমার দ্রবণটা কি? কপার সালফেটের দ্রবণ। এখন প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা জানি এখানে মূলত কি রাসায়নিক বিক্রিয়াটি ঘটে। আমাদের প্রথম ধাপে প্রথম বিয়োজনটি কি হয়? প্রথম ধাপে সে কপার সালফেট বিয়োজিত হয়ে কপার 2+ আয়ন এবং সালফার 2- আয়ন তৈরি। তারপরে আমরা জানি আমাদের অ্যানোডে ঘটে জারণ এবং ক্যাথোডে ঘটে বিজারণ, এবং আমরা এও জানি অ্যানোড হচ্ছে ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া, জারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া, আর বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখবো এখন অ্যানোডে কি বিক্রিয়া ঘটে। তোমরা হেডিং দিবা যে অ্যানোডে বিক্রিয়া, তোমরা হেডিং দিবা যে ক্যাথোডে বিক্রিয়া। তাহলে প্রাথমিক বিক্রিয়াটার পরে, প্রাথমিক বিয়োজনের পরে তোমরা লিখবা অ্যানোডে সংঘটিত বিক্রিয়া। অ্যানোডে সংঘটিত বিক্রিয়া। অথবা তোমরা লিখতে পারো যে অ্যানোডের জারণ। জারণ কি? জারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া। আমার কপার ধাতু কি করবে? কপার 2+ আয়ন পর্যন্ত এইভাবে এবং দুটি ইলেকট্রন ত্যাগ করবে। এরপর হচ্ছে ক্যাথোড। ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে
সংগঠিত বিক্রিয়া, সংগঠিত বিক্রিয়া। তাহলে ক্যাথোডে সংগঠিত বিক্রিয়া কি হবে? পুনরায় ওই যে দ্রবণের কপার ধাতু কি করবে? দ্রবণের কপার ধাতু আবার ওই ক্যানোড থেকে প্রাপ্ত দুটি ইলেকট্রন গ্রহণ করে সে কপার আয়নে পরিণত হবে। কপার 2+ আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করবে, কপার আয়নে পরিণত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখলে আমরা একই সাথে ধাতু বিশুদ্ধকরণ শিখলাম, একই সাথে সবিজারণ শিখলাম, একই সাথে কপার ধাতু নিষ্কাশন শিখলাম। তোমরা প্রথম থেকে যখন কপার ধাতু নিষ্কাশন আসবে তোমরা শুরু থেকে একদম পুরোটি দেখাতে হবে। আমি তোমাদের সাথে পুরোটা আবার আলোচনা করছি। তোমরা অবশ্যই বিক্রিয়াগুলোকে মেনশন করতে হবে, আমার ক্যাথোডে কি ঘটলো, অ্যানোডে কি ঘটলো, এবং তড়িৎদ্বারগুলোকে অবশ্যই মেনশন করতে হবে। ব্যাটারি ধনাত্মক উৎস দেখাতে হবে, কোনটি আমার অ্যানোড তড়িৎদ্বার, কোনটি ক্যাথোড তড়িৎদ্বার, এই ব্যাপারগুলো সম্পর্কে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে একটি পরিষ্কার ধারণা দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমরা আজকে কি কি আলোচনা করেছিলাম, এবং এই মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা তোমরা পেয়েছো। এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে লিখতে হবে যাতে সংখ্যাতে কোনো রকম ভুল না হয়, কারণ সংখ্যাতে যদি কোনো রকম ভুল হয়, আমাদের জ্ঞানমূলক প্রশ্ন উত্তরে যদি কোনো রকম ভুল হয়, সেক্ষেত্রে টিচার নাম্বার কাটার জন্য পুরোপুরি উনি নাম্বার কাটতে পারেন। এমন কোনো শব্দ আকার ইকার অস্বীকার পর্যন্ত ভুল করা যাবে না যা তোমার অর্থের পরিবর্তন ঘটায়। তাই আমি তোমাদেরকে মৌখিকভাবে বলে দিচ্ছি কোন কোন সংখ্যাগুলো তোমরা এখানে ভালো করে শিখবে। তোমরা সবিজারণ সংখ্যাটা খুব ভালো করে শিখবে, তোমরা বিগালক কি সেটি শিখবে, ধাতুমল কি, এখানে খনিজমল কি, এগুলো শিখবে। তারপরে কত পার্সেন্ট বিশুদ্ধ কপার পাচ্ছি, এগুলো আমাদের জ্ঞান অনুধাবনের জন্য কাজে লাগবে। তাহলে এখন আমরা যেটি করবো, আমরা তোমাদেরকে এখন বাড়ির কাজ দিয়ে দিব। শিক্ষার্থীরা তোমরা এসডব্লিউটা লিখে ফেলো। বিজারণ বলতে কি বুঝায় ব্যাখ্যা করো। নাম্বার 2, সংশ্লিষ্ট বিক্রিয়া সহ সংশ্লিষ্ট বিক্রিয়া সহ চালকসাইড হতে কপার ধাতু নিষ্কাশন আশা করছি প্রশ্নের সাথে তোমরা আমার যে পাঠ্য তোমাদের সাথে উপস্থাপন করলাম তা যথেষ্ট মিল আছে। বুঝে বুঝে বড় প্রশ্ন আকারে অ্যান্সার করবে, তার কাছ থেকে করবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।